বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বেঞ্চের উপরে চোখ আটকে গেল। মনে হচ্ছে একটা মেয়ে ঘুমিয়ে আছে, ওড়না দিয়ে মুখ ঢাকা, তবে শুধু পাটা দেখা যাচ্ছে। পাটা ধূসর সাদা। না জানি মেয়েটা দেখতে কেমন হবে। কিন্তু এত সকালে মেয়েটা এখানে কি করছে? আমি বাদে স্টেশনে কোনো মানুষ নাই, কারণ এখনও ঠিক করে সকাল হয়নি। আমার একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে, তাই সকাল সকাল স্টেশনে চলে এসেছি। ভাবতে ভাবতেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি মেয়েটা ঠান্ডায় কুকড়াচ্ছে। আর কুকড়াবে নাই বা কেন? শীতের সকাল, অতি মাত্রায় শীত পড়ে। মেয়েটার জন্য নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। মেয়েটা ঠান্ডায় কত কষ্ট পাচ্ছে। গা থেকে কোটটা খুলে ওর গায়ের উপরে দিলাম, যাতে করে একটু ঠান্ডাটা কম লাগে। কিন্তু মেয়েটা খাপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। আমি তো পুরো নির্বাক হয়ে গেছি মেয়েটাকে দেখে। এত সুন্দর রমণী আজ পর্যন্ত আমি আর বাংলার জমিনে কখনো দেখি নাই। মেয়েটার রূপ দেখে আমি আর নিজের মধ্যে নাই। এত ফর্সা যে মেয়েটা মনে হচ্ছে টোকা দিলে ওর গা থেকে রক্ত ঝরে পড়বে। এই ছেলে, এমন করে কি দেখেন? হ্যাঁ, এর আগে কখনো মেয়ে দেখেন নাই? মেয়েটার কথাই হুঁশ ফিরে এলো। মানে আসলে বলতে গিয়ে আটকে গেলাম। থাক, বলতে হবে না। আর আপনি আমার গায়ের উপরে কোটটা কেন দিলেন? আপনি শীতে কুকটা ছিলেন, তাই খারাপ লাগছিল আমার কাছে, তাই আপনাকে কোটটা দিয়েছি, যাতে করে শীতটা একটু কম লাগে। ওই ওই ছেলে, কোনো খারাপ মতলব নাই তো? কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এই না না, ছি ছি, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই নয়। আমার ওসব ধরনের খারাপ কোনো মতলব নেই। তাহলে ঠিক আছে। আচ্ছা, যেহেতু উপকার করেছেন, আরেকটা উপকার করতে হবে আমার। জি বলেন। কিছু টাকা দিন আমাকে। আমার না খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি, কিছু খাবো। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা চলেন, আমিও সকালে বাসা থেকে নাস্তা করে আসিনি, আমারও ক্ষুধা পেয়েছে। আপনিও খাবেন, আমিও খাবো। আমি হাঁটতে লাগলাম, মেয়েটাও আমার সাথে সাথে আসছে। একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটা দোকান খুলেছে। চলেন ওই যে দোকানটাতে যাই। মেয়েটাও আমাকে অনুসরণ করে করে দোকানে আসলো। তবে কেন জানি মাথার মধ্যে একটা গোলক ধাঁধা কাজ করছে। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা উচ্চ বংশের কোনো মেয়ে, কিন্তু মেয়েটা ভেবে স্টেশনের মধ্যে কেন শুয়ে আছে। এমন সময় দোকানদার মামা এসে জিজ্ঞেস করলো, কি খাবেন? আমার মতো অর্ডার করলাম, কিন্তু মেয়েটা দেখে চুপ করে বসে আছে। এই যে আপনি চুপ করে বসে আছেন কেন? কি খাবেন বলুন? যে কোনো একটা কিছু দিলেই চলবে। মেয়েটার কথা শুনে মনে হলো খুব খিদে পেয়েছে মেয়েটার। আমি ভালো ভালো খাবার কিছু অর্ডার করলাম। দোকানদার মামা খাবার দিয়ে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু মেয়েটা এখনো খাবারগুলো সামনে নিয়ে বসে আছে। এই যে কি হলো, আপনারা ক্ষুধা পেয়েছে? তাহলে খাচ্ছেন না কেন? হ্যাঁ, পেয়েছে তো ক্ষুধা, কিন্তু আমি তো নিজের হাতে খেতে পারি না। আম্মু সব সময় আমায় খাইয়ে দেয়। তাহলে এখন কি করবেন? আপনার আম্মু তো এখানে নেই। নেই তো কি হয়েছে? আপনি তো আছেন, আপনি খাইয়ে দেন। আমি তো আর আমার মধ্যে নাই। মেয়ে কি বলে এসব? আমি খাইয়ে দিব মানে? আমি কেন আপনাকে খাওয়াতে যাব? আপনি খাইয়ে দিবেন মানে আপনি খাইয়ে দিবেন। প্লিজ এমন করেন কেন? একটু খাইয়ে দিলে এমন কি হয়? আমি তো একা একা খেতে পারি না, না হয় নিজেই খেয়ে নিতাম। মেয়েটার মায় ভরা কথাটা শুনে আর না করতে পারলাম না। খাবারগুলো হাতে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম। মেয়েটা তৃপ্তি সহকারে খাচ্ছে, তবে নিজের মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। খাইয়ে দিয়ে দোকানদার মামাকে বিল দিয়ে চলে আসলাম। মেয়েটাও আমার সাথে সাথে আসলো। আচ্ছা ভালো থাকবেন, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, ট্রেন এখনই চলে আসবে। খোদা হাফেজ। মেয়েটা অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলতে যাচ্ছে। জি কিছু বলবেন? না, কিছু না। আচ্ছা তাহলে যাচ্ছি। ট্রেনও চলে এসেছে, এই স্টেশনে 10 মিনিট ট্রেন থাকবে। ট্রেনে উঠে বসে আছি, কিন্তু কেন জানি মেয়েটার চেহারাটা চোখের সামনেই ভাসছে। মেয়েটাকে এই কিছু সময়ের মধ্যেই মনে কল্পনা করে ফেলেছি, কিন্তু সব কল্পনা তো আর বাস্তব রূপ নেয় না। ইস, মেয়েটার নামটাই জানতে ভুলে গেছি। এত সময় একসাথে ছিলাম, নামটাই জিজ্ঞেস করিনি। কেমন গাধা আমি। ট্রেন ছেড়ে দিয়েছে, হুট করে কেউ একজন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ঘাবড়ে গেলাম। পিছন ফিরে দেখি সেই মেয়েটা। আমি তো রীতিমতো অবাক। আরে আপনি আর এইভাবে হাঁপাচ্ছেন কেন? এখন আমাকে জড়িয়ে ধরেই আছে। প্লিজ আপনি আমাকে বাঁচান,
না হয় ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আরে কে ধরে নিয়ে যাবে? কি হয়েছে আমি বলুন তো? এমন সময় চলন্ত ট্রেনে কয়েকটা ছেলে উঠে পড়লো। চলন্ত ট্রেন বললে ভুল হবে, ট্রেন মাত্র রানিং স্টার্ট দিয়েছে। আর ছেলেগুলোকে দেখতে কেমন যেন মাস্তান টাইপের লাগছিল। মেয়েটা ছেলেগুলোকে দেখে আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরলো, একদম আমার বুকের সাথে লেপটে গেছে। ওর ঠোঁট জোড়া আমার মরুর মতো শুকনো বুকটার সাথে একদম লেপটে আছে। বুঝে গেলাম মেয়েটা তাদেরকে ভয় পাচ্ছে। এই মেয়ে শোনো, আমি থাকতে তোমার কোনো ভয় নাই, তোমার কিচ্ছু হতে দিব না আমি। আর আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনি বলার ফর্মালিটিটা বেশিক্ষণ রক্ষা করতে পারি না আমি। তাও যদি কেউ হয় আবার বয়সে ছোট। মেয়েটাকে আমার ছোট মনে হচ্ছে। ছোট বলতে আমার থেকে ছোট আর কি। মানুষজন আমার দিকে শকুনের মতো চেয়ে আছে। আর ট্রেনে যে ছেলেগুলো উঠেছে তারা মেয়েটার খোঁজ করতে করতে এই দিকেই আসছে। কি করব ভেবে পাচ্ছি না। 1-2 জন হলে কভার করে ফেলতাম, কিন্তু 5 থেকে 6 জন কিভাবে কি করব, তা আবার ট্রেনের মধ্যে। এই মেয়ে চলো ট্রেন থেকে নেমে যাব। মেয়েটাকে নিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলাম। ছেলেগুলো দেখার আগেই তারপর একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটাকে একা ছাড়া ঠিক হবে না, তাই সাথে করে নিয়ে বাসার দিকেই রওনা হলাম। আর মেয়েটার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল মেয়েটা একটা নিরাপদ স্থান খুঁজছিল নিজেকে আত্মগোপন করার জন্য। দূর আর বাড়ি যাওয়া হলো না, তাই নিজের ভাড়া করা বাসার দিকেই রওনা দিলাম, যেখানে আমি ভাড়া থাকি চাকরির সুবিধার জন্য। সিএনজিতে বসে আছি, মেয়েটা আমাকে ভয়ে এখনও জড়িয়ে ধরে আছে। আমারও কেন জানি খুব ভালো লাগছে, তাই আর মেয়েটাকে কিছুই বলিনি। মেয়েটার কাঁধে হাত রেখে আমি ওকে আবদ্ধ করে রেখেছি। বাসায় পৌঁছানোর পর এই যে নামেন, বাসায় এসে পড়েছি। মেয়েটা এখনও আমাকে ছাড়ছে না। আল্লাহ কি যে করি, এক মুসিবতে না পড়ে গেলাম। তার মধ্যে এলাকার বিবিসির জানালা কিছু সংবাদপত্রের মহিলারা তাকিয়ে আছে ঘুটঘুট করে, যাদের কাজ খালি কোনো একটা কিছু শুনলে বা দেখলেই হইছে পুরো মহল্লা করে ফেলবে সেই খবর। আল্লাহ কাম খালাস। আমি 100% শিওর যে বাড়িওয়ালা একটু পরে এসে বলবে ঘর ছেড়ে দিতে। ধর যা হবার হবে, এখন এত কিছু ভেবে লাভ নেই। মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকলাম। দরজা খুলে এই যে মেয়ে তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, মাত্রই পকেটের ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি আম্মুর ফোন। হ্যাঁ বাবা তুই আসছিস তো? না আম্মু, আসা হবে না, তোমরা সবাই যাও বিয়েতে। আমার অফিসে খুব জরুরি কাজ পড়ে গেছে। আম্মুকে মিথ্যা বললাম, কি করব। আর আচ্ছা বাবা, সাবধানে থাকিস। এই যে মেয়ে তুমি কি ফ্রেশ হবা? হ্যাঁ, কিন্তু আমার তো কোনো কাপড় চোপড় নেই। আচ্ছা ওয়েট, আলমারি থেকে একটা শাড়ি বের করে দিলাম, যাও ফ্রেশ হয়ে এটা পরে আসো। মেয়েটার শাড়িটা আমার হাত থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাঠক ভাইরা ভাবতেছেন হয়তো আমার আলমারিতে শাড়ি কিভাবে আসলো। ভাই শাড়ি কেন আমার আলমারিতে, আরও অনেক কিছু আছে মেয়েদের। কারণ আমি কখনো কোথাও গেলে যদি কোনো কিছু ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। আর ব্যাচেলারদের মনে কত রকম লাড্ডু ফুটে সেটা তো কম বেশ সবাই জানেন। এই যাক, মেয়েটা আসুক, তার থেকে রহস্য জানতে হবে, কে ওই ছেলেগুলো আর কেনই বা তার পেছনে তাড়া করছিল। খাটের উপরেই বসে আছি। একটু পর মেয়েটা আমার দেওয়া নীল কালারের শাড়িটা পরে বের হলো। আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমার মনে হচ্ছে কোনো পরী ভুল করে আমার রুমে ঢুকে পড়েছে। এত অপরূপ লাগছিল মেয়েটাকে। ঘাড়ের এক পাশ করে চুলগুলো ছেড়ে দিয়েছে, আর তার থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। ইচ্ছে করছে কাছে টেনে এনে ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দিই। এই এই কি ভাবছি আমি এসব? এই যে আপনি এভাবে দেখেন কি? হ্যাঁ পরী দেখি মানে পরি কোথা থেকে এলো আবার? আরে দূর দূর কি বলি মানে কিছু না। আচ্ছা কে ছিল ওই ছেলেগুলো, আর কেনই বা তোমার পিছু নিচ্ছে? তাহলে সমস্ত ঘটনা বলতে হবে আপনাকে শুরু থেকে, শুনবেন? হ্যাঁ শুনবো। প্রথমেই নাম দিয়ে শুরু করি। আমার নাম হিয়া। আমি এবছর অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি সবে মাত্র। আর আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, মা গৃহিণী। আমাদের মা বাবা আর আমি মিলে সুখী পরিবার। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কালসাপের নজর পড়ে আমার উপর। আমি কলেজ থেকে আসার সময় লক্ষ্য করতাম একটা গাড়ি রোজ আমার পিছু নিত, কিন্তু কে বা কি তার পরিচয় জানতাম না। হঠাৎ একদিন কলেজ শেষ করে বাসায় গিয়ে দেখি
অনেক লোক এসেছে বাসায়, কিন্তু লোকগুলো স্বাভাবিক মানুষের মতো না। দেখতেই বোঝা যাচ্ছে না মাস্তান টাইপের লোক ওরা। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আব্বুর সাথে একটা লোক কথা বলছে বিয়ের ব্যাপারে। লোকটা আমাকে বিয়ে করতে চায়। আমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। লোকটার গালে একটা ক্ষত দেখা যাচ্ছিল, সম্ভবত ছুরি দিয়ে কেউ আঘাত করেছে লোকটার গালে। আব্বু লোকটাকে সরাসরি না করে দেয় যে মেয়ে এখন বিয়ে দিবে না, কিন্তু লোকটা নাছোড় বান্দা, ওর আমাকেই চাই। আব্বু স্ট্রেট না বলে দিয়েছে যে আমার বিয়ে দিবে না। লোকটা হঠাৎ পিছন থেকে একটা পিস্তল বের করে আব্বুর গলায় ধরে আর বলে, আসাদুজ্জামান হচ্ছে ওর আব্বুর নাম। তাই আব্বু আমাকে গ্রামে আমার কাছে পাঠিয়ে দিবে ভাবে রাতের মধ্যেই সব ব্যবস্থা করে আমার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু কিভাবে জানি জানোয়ারগুলো খবর পেয়ে যায় আর আমার পিছু নেয়। তাই আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পালিয়ে যাই আর এখানে চলে আসি। জানোয়ারগুলা এটাও খবর পেয়ে গেছে হয়তো আমি স্টেশনে আছি, তাই তারা সেখানে খোঁজ করতে এসেছিল। এত ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, তোমার যত সময় দরকার এখানে থাকতে পারো। আর তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকো, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আকাশ। আচ্ছা, তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসছি, রান্না করতে হবে। না না, আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় করে একা থাকতে। এই মেয়ে, ভয়ের কি আছে? আমি 2 মিনিট যাব আর 2 মিনিটেই চলে আসবো। তুমি দরজা লাগিয়ে বসে থাকো, আর না হয় টিভি আছে, টিভি দেখো। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, কিন্তু দেরি হলে কিন্তু কান্না করে দিব। আচ্ছা, তাড়াতাড়ি আসবো। তারপর হিয়া ভিতর থেকে দরজা আটকে দিল। আমি বাজারে চলে গেলাম, কারণ বাজার না করলে দুইজনের এই না খেয়ে থাকতে হবে। আর ভেবেই অবাক লাগে, এত বড় একটা মেয়ে কিন্তু কথাবার্তা এবং চালচলনের মধ্যে একটা বাচ্চামি ভাব। 30 মিনিটের মধ্যেই বাজার করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ডাক দিতেই দরজা খুলে দিল। হয়তো এত সময় আমার এই অপেক্ষা করছিল মেয়েটা। তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। একটু পর দেখি মেয়েটা রান্নাঘরের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। কি কিছু বলবে? না, এমনিতেই রান্না দেখছিলাম। ও, রান্না করে খেতে বসলাম, কিন্তু মেয়েটার একটা রোগ আছে, সেটা তো আপনারা জানেন। নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিতে হলো। এভাবে সারাটা দিন কেটে গেল। মেয়েটা আমার সাথে আগের থেকে একটু ফ্রি হয়ে গেছে। মেয়েরা যথেষ্ট পরিমাণে মিশুক, একদিনেই বুঝে গেলাম। রাতের বেলায় ঘুমাতে যাব, তখন বাঁধলো বিপত্তি। কি করব? খাট তো একটা, থাকবো কোথায়? কারণ একটা মেয়ের সাথে এভাবে খাট শেয়ার করে থাকা যাবে না। তাই বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। আই আই, কি করছেন? কোথায় যান? সোফায়। সোফায় কেন? খাটে কি হয়েছে? কই কিছু হয়নি তো। কারণ আমি খাটে ঘুমালে আপনি ঘুমাবেন কোথায়? কেন খাটে? মানে? খাটে মানে খাটে, মধ্যে একটা বর্ডার দিয়ে দুজন দুই পাশে ঘুমাবো। তাহলে ঠিক আছে। দুজনেই শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি রে, বিবিসি জানালাগুলোকে এখন পর্যন্ত বাড়ির মালিকের কানে দেয় নাই? আমি একটা মেয়েকে নিয়ে ঘরে উঠেছি, আজ এত ভালো হয়ে গেল। বা মহিলাগুলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো চিল্লাচিল্লির শব্দে। ধুর, এত সকালে কি আবার চিল্লাচ্ছে? উঠে গিয়ে দরজা খুলতে যাব, কিন্তু উঠতে পারছি না। লক্ষ্য করে দেখি হিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর অন্যদিকে দরজা কেড়ে জানি অনবরত বাড়ি দিচ্ছে। হিয়াকে ছাড়িয়ে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম, পুরো মহল্লাবাসী আমার ঘরের সামনে এসে একত্রিত হয়েছে। তাদের মধ্যে সবার সামনে রয়েছে বিবিসি জানালা আপা। বাড়িওয়ালার কানে মনে হয় এখনো পৌঁছায় নাই খবর। এলাকার একজন বয়স্ক চাচা আমার পরিচিত। এখানে থাকতে থাকতে অনেকের সাথেই পরিচিত হয়ে গেছি। আকাশ, তুমি নাকি অবলা মেয়েটাকে নিয়ে ঘরে উঠেছো, এমন খবর কানে আসলো? চাচা, এই এখন চুপ করে আসিস কেন? হ্যাঁ, চাচা কালকে আমার সামনেই এই মেয়েটাকে নিয়ে ঘরে উঠেছে। কই দেখি মেয়েটাকে, বাইর করো। আমি গিয়ে হিয়াকে ডেকে তুললাম।
হিয়া একটু উঠো, বাহিরে অনেক মানুষ এসেছে। হিয়া ঘুম থেকে উঠে বাহিরে আসলো। এই মেয়ে তুমি কে? আর আকাশের বাসায় কি করো? আকাশের তো এখনো বিয়েই হয়নি, না হলে ভাবতাম যে বউ নিয়ে এসেছে ঘরে। হিয়া চাচার এতগুলো প্রশ্ন শুনে চুপ করে আছে, কি বলবে কিছুই মাথায় কাজ করছে না। হিয়ার হাত পা যেন কাঁপা শুরু করে দিয়েছে। এমন সময় চাচা আমি বলছি কি হয়েছে। আসলে চাচা আমরা দুজনকে বহু আগের থেকে ভালোবাসি। ওর ফ্যামিলির কেউ রাজি নাই, তাই গতকাল আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি, আর আমার বাসায় ওকে নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে। চাচা বিয়ে করেছে বললো আর আপনি মেনে নিলেন? পাড়ার পরিবেশ নষ্ট করছে এই ছেলে বিয়ে করেছে যে প্রমাণ দেখাও। হ্যাঁ ঠিক বলেছো রাহেলা আপা। বিবিসির নাম রাহেলা। আকাশ যাও গিয়ে কাবিননামা নিয়ে এসো, আমরা সকলেই দেখবো যে তোমরা আসলে বিয়ে করেছো কিনা। চাচা আসলে হয়েছে কি, কাবিননামা তো হাতের পাই নাই, সব উকিলের কাছে আছে। আমরা শুধু বিয়ে করে এখানে চলে এসেছি। বিবিসির জানালা আপা বলল, চাচা বললাম না বেটা আমাদের ঘোল খাওয়াচ্ছে। বিয়ে করেছে কিন্তু এখনো কাবিননামা হাতে পায় নাই। শোনো বাচ্চা, আমাদের এইসব বললে শুনছি না, এমন কোনো একটা প্রমাণ দেখাও যে তোমরা বিয়ে করেছো। আকাশের তো মাথায় যেন বাঁশ ভেঙে পড়ার মতো অবস্থা। বাঁচার জন্য এমনটা বলল, এখন আরো ভালোভাবে ফেসে গেল। হিয়া তো আকাশের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। খচ্চর বেটাকে কে বলতে বলেছে বিয়ে হয়েছে তাদের? আর তাদের দুজন বহু আগে থেকেই একজন একজনকে ভালোবাসে। এখন ঠেলা সামলাও। মাথা নিচু করে আছি। দেখছেন এখন মাথা নত করে আছে, তার মানে এখানে কোনো ঘাপলা আছে। কি করব এখন? এই এলাকার মানুষজন ছিছি করতেছে আমাদের দুজনকে নিয়ে। এই এই সবাই থামেন, আমি কি বলি মন দিয়ে শোনেন। ওরা বিয়ে করেছে কিনা সেটা পরের ব্যাপার। যেহেতু ওরা দুজন একসাথে একই বাসায় রাত্রি যাপন করেছে, তার মানে সকলেই বুঝতেছেন তো। সবার সম্মুখে ওদের আবার বিয়ে হবে, কি বলেন সবাই? সবাই এতে সম্মতি দিল। এলাকাবাসী জোর করে আমার আর হিয়ার বিয়ে দিয়ে দিল। এখানে মানা করার কোনো সুযোগও নাই, মানা করা দূরের কথা। এমন কথা আনলেও এলাকাবাসী মিলে আমাকে আর হিয়াকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। বিয়ে শেষ, একজন আপা এসে আমার রুমটাতে বাসরঘর সাজিয়ে দিয়ে চলে গেল। রুমের বাহিরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো কি ঢুকবো না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কারণ মেয়েটাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনলাম, আর সেই নিজেই আবার বিপদের মুখে ফেলে দিলাম। তোর যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নাই। রুমের ভিতরে গিয়ে দেখি মেয়েটা খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। একটু সামনে যেতেই কান্নার আওয়াজ কানে আসলো। ওর কাছে গিয়ে, এই হিয়া কান্না করছো কেন বলে যেই না ওর হাতটা ধরলাম, অমনি ও এক ঝটকা দিয়ে হাতটা ছাড়ে। আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? হিয়া আসলে আমাকে ক্ষমা করে দাও, আমি এসব কিছুই বুঝে শুনে করিনি। বিশ্বাস করো, তোমাকে এভাবে ফাঁসানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। হয়েছে আর বলতে হবে না, বলে আবার কান্না শুরু করে দিল। আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা বলো। বলবো কি করে, আমার তো ফোন নেই। আচ্ছা দাঁড়াও, এইরকম আমার ফোন দিয়ে কথা বলো। হিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর বাসার নাম্বার ডায়াল করে ফোন দিল। ফোনটা রিসিভ করতে হিয়ার আম্মু বলে কান্না করে বারান্দায় চলে যায়। আমি আর শুনতে পেলাম না ওদের মাঝে কি কথা হলো। বেশ অনেকটা সময় পর হিয়া এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আম্মু কথা বলবে। আম্মু লাইনে আছে, নিন কথা বলুন। আমি ফোনটা রিসিভ করে বারান্দায় চলে এলাম আর ওনাকে সালাম দিলাম। উনি আমার সালামের উত্তরটা সুন্দরভাবে নিলেন। বাবা আমি হিয়ার আম্মু বলছি। বাবা যা হয়েছে হয়েছে, হিয়া আমাকে সব বলেছে, ফার্স্ট টু লাস্ট। বিয়ে জীবনে একবার এই হয়। বাবা তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে দেখে রাখো। আর বাবা তোমার যা বর্ণনা দিল হিয়া, তাতে করে বুঝে নিয়েছি তুমি কতটা ভালো মনের মানুষ। তবে বাবা হিয়া কান্নাকাটি করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা তুমি তো জানোই হিয়া হয়তো সবটা তোমাকে খুলে বলেছে। এখানে পরিস্থিতি ভালো না, তোমার শ্বশুর মশাই অনেক কষ্টে সবটা ম্যানেজ করে রেখেছে। হিয়া যদি আবার এখানে আসে তাহলে বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি দেখে রাখবো। এই ছেলে আন্টি মানে কি? হ্যাঁ এই ছেলে আন্টি মানে কি? হ্যাঁ আম্মু বলো, আম্মু। আচ্ছা আপনি টেনশন করিয়েন না, আমি হিয়াকে দেখে শুনে রাখবো। কথা বলা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, হিয়ার বাসা থেকে মেনে নিয়েছে। যাক, যেভাবেই হোক
মনের আশাটা পূর্ণ হয়েছে। হিয়াকে প্রথম থেকেই ভালো লেগে গিয়েছিল। কথা শেষ করে রুমে এসে দেখি হিয়া শুয়ে আছে আর নাক টেনে টেনে কান্না করতেছে। গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কারণ এখন তো আমার বউ। এই খচ্চর বেটা, আমাকে জড়িয়ে ধরলেন কোন সাহসে? এখন কি তোমায় জড়িয়ে ধরতে সাহস লাগবে নাকি? কারণ এখন তুমি আমার বউ, যখন ইচ্ছে জড়িয়েও ধরতে পারবো। আর শাশুড়ি আমার বলে দিয়েছে তোমাকে দেখে শুনে রাখতে, তাই তোমার দেখাশোনা করছি। ছাড়েন বলছি, এখন কিন্তু খারাপ হবে না ছাড়লে। কি খারাপ হবে শুনি? হিয়া আমার হাতে জোরে একটা কামড় দিয়ে উঠে পালিয়ে যাবে, এমন সময় খপ করে ওর হাতটা ধরে ফেললাম আর একটানে আমার কাছে নিয়ে আসলাম। এই বউ, কই যাও? তোমার দেখাশোনা করতে হবে তো। মানে কি? মানে কি বুঝবা? এখন আস্তে আস্তে ওর ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলাম। ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। আমার তোর কোমল ঠোঁট জোড়া দেখেই নেশা লেগে গেছে। তারপর ওর ঠোঁট জোড়াগুলো নিজের দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি হলো এটা? ওই কি হলো? বউকে আদর করলাম। জি, আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে নোংরামি করতে? আর কি বললেন? বউ? বউ মানে কিসের বউ? কোথাকার বউ? দুজনেই একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, আর সেটাকে আপনার কাছে বিয়ে মনে হয়? জি, আপনি এতটা নিজ সেটা ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। তার চেয়ে বরং নিজ ইচ্ছায় ওই অসৎ লোকটার কাছে বিয়ে বসে সব বিলিয়ে দিতাম, তাহলে আজকের মতো একটা দুর্দিন দেখতে হতো না। প্লিজ হিয়া, তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না এত সময়। আমি আসলে এমন না, কিন্তু আজ কেন জানি নিজেকে ঠিক রাখতে পারিনি। হয়েছে, আর নিজের দোষ ঢাকতে হবে না। আপনি কেমন নরপশু সেটা আমার দেখা হয়ে গেছে। আর কয়েকটা দিন তারপর তালাক দিয়ে চলে যাব বাবা মায়ের কাছে। তারপর যদি ওই নরপশুটাকে বিয়ে করতে হয় তাহলে সেটাই করব। প্লিজ হিয়া, এমনটা করো না। তোমার কাছে করজোর ক্ষমা চাচ্ছি। জীবনে বিয়ে একবারই হয়, তোমার আম্মু সেটাই বলেছে, আর আমিও সেটা বিশ্বাস করি। এরপর আর কোনোদিন এমন ধারা অসৎ আচরণ করবো না, তোমায় কখনো ছুঁয়েও দেখবো না। প্লিজ তাও এরূপ করিও না। আপনি কি মনে করেছেন আপনি আমাকে এইসব বলে আটকাতে পারবেন? সেটা কখনোই না। আর আমি এই বিয়ে মানি না, একটা দুর্ঘটনা এটা। হিয়া, আমি ভুল করেছি, তার জন্য তো করজোরে ক্ষমা চাচ্ছি। আমি কি ক্ষমার যোগ্য না? প্লিজ স্টপ, আপনার চেহারাও দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। আপনি আমার সামনে থেকে যান। আচ্ছা যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর বারান্দায় চলে গেলাম। নিজের কাছেই নিজের ঘেন্না হচ্ছে। কিভাবে করতে পারলাম আমি এমন ধারা আচরণ? আমি না হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসা দূরের কথা, আমাকে অ্যাকসেপ্টই করতে পারেনি। এখন কিভাবে কি করব আমি? হিয়া যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার কপালের ভাগ্য ওর মতো একটা বউ পেয়েছি। হ্যাঁ, চাই সেটা হোক ঘটনাচক্রে। কি করব মাথায় যেন কিছুই কাজ করছে না। মেয়েটা আমার উপরে খুব রাগ করেছে, তার চেয়েও বড় কথা ভুল বুঝেছে। এখনো রাগ কমাবো কি করে? যে কাজ করেছি এরপর তোর সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। ফোনটা বের করে সাজ্জাদকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। জাবেদকে ফোন করলাম, 2-1বার রিং পড়তেই রিসিভ করলো। জাবেদ আমার সাথেই জব করে একই অফিসে। আমার এই শহরে বেস্ট ফ্রেন্ড বলতে সাজ্জাদ আর জাবেদই আছে। হ্যাঁ, কি রে দোস্ত, হঠাৎ এত রাতে ফোন করলি? দোস্ত, একটা সমস্যা হয়েছে, এখন একটু দেখা করতে পারবি? কি বলিস? এত রাতে দেখা করবি মানে? কিছু হয়েছে নাকি? আর তুই না বাড়ি গেছিলি, একদিনে এসে গেলি? প্লিজ দোস্ত, দেখা করাটা খুব জরুরি। প্লিজ এখন একটু বাদে আয়, তারপর তোকে সব খুলে বলছি। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আসতেছি। বারান্দা থেকে উঠে বের হয়ে বাদে যাব, রুম ক্রস করে মেইন ডোর খুলে বাইরে যাব, এমন সময় দেখি হিয়া খাটের উপরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে কান্না করতেছে। কি করব আমি এখন? মেয়েটাকে যে কাঁদিয়ে দিয়েছি, মানুষ থেকে কখন যে শরীর খেকো হয়ে গিয়েছি নিজেও জানি না। না, কাঁদুক কিছু সময়, তাহলে যদি কিছুটা স্বাভাবিক হয়। কারণ আমার করা অস্বাভাবিক আচরণ হয়তো এখনও ভুলতে পারিনি। আমি মেইন ডোর খুলে বের হয়ে এলাম। হিয়া তার আভাসও পেল না। বাঁধে গিয়ে বসে আছি। একটু পর জাবেদ আসলো। কি রে, এত জরুরি তলব করলি যে? কি হয়েছে বল। জাবেদকে শুরু থেকে শেষ সমস্ত খুলে বললাম, আর এটাও বললাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। দোষ, এত কিছু হয়ে গেল আর আমি আবাসও পেলাম না।
আর তুই যা করেছিস সেটা করা তোর উচিত হয়নি। হোক না সেটা ঘটনা চক্রে বিয়ে, কিন্তু মেয়েটাকে কিছুটা সময় দেওয়ার দরকার ছিল তোর সাথে স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু তা করিসনি। দোস্ত এভাবে বলিস না, আসলে নিজেকে সংযত রাখতে পারিনি। কিন্তু এখন কিভাবে কি করব, কিছু একটা তো বলে দে। কিভাবে কি করবি? হ্যাঁ দাঁড়া, পেয়েছি, শোন। তারপর একটা ফরমালও বলে দিব, পাঠকরা শুনিয়ে না, গল্পের সাথে থাকলে এমনিতেই শুনতে পাবেন। ধন্যবাদ বন্ধু। এভাবে আরও কিছু সময় কথা বলে বাসার দিকে রওনা নিলাম, কারণ বেশ রাত হয়েছে। যাবে তো চলে গেল। অন্যদিকে হিয়া এখনো ঘুমায় নাই, মনে মনে ভাবতে থাকে, মানুষটাকে মনে হয় একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। থুর, মাথা ঠিক ছিল না। কিন্তু লুচুটা কোথায় গিয়ে দেখি। ডিভোর্স দেব সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু লোকটা তো আমার উপকার করেছে, সেটা কি করে বলি? আর উনি তো হচ্ছে ইচ্ছে করে আমায় বিয়ে করেননি, দোষ তো ওনার না। সারা বাড়িতে হিয়া একা। হিয়ার খুব ভয়ও করছে। অনেকটা সময় হয়ে গেছে, আকাশের আসার কোনো নাম নিশানা নেই। দেখে হিয়া কান্না করে দেয় ভয়ে। এমন সময় আকাশ দরজা খুলে প্রবেশ করে। কিরে, লোকটা গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজো, কিন্তু আকাশের কোনো নাম নিশানাও নাই। হঠাৎ দরজার দিকে নজর পড়ে। দরজাটা হালকা একটু খোলা, তার মানে কি লোকটা আমায় রেখে বাইরে চলে গেছে? ইস, আমার উপরে মনে হয় খুব রাগ করেছে। আল্লাহ, এখন যদি আর ঘরে না আসে বা আমায় রেখে যদি কোথাও চলে যায়। হিয়ার মনে মনে ভয় কাজ করতে শুরু করে দিল। সারা বাড়িতে হিয়া একা। হিয়ার খুব ভয়ও করছে। অনেকটা সময় হয়ে গেছে, আকাশের আসার কোনো নাম নিশানা নেই। দেখে হিয়া কান্না করে দেয় ভয়ে। এমন সময় আকাশ দরজা খুলে প্রবেশ করে। হিয়া আকাশকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। এই এই কি করছো কি? হ্যাঁ ছাড়ো। হিয়াকে নিজেই ছাড়িয়ে নিয়ে কি হয়েছে? এভাবে কান্না করার কি? কোথায় গিয়েছিলেন আপনি? কেন? তুমি জেনে কি করবা? আমার খুব ভয় করছিল একা একা। তো আমি কি করব? তখন মনে ছিল না যখন বলেছিলে চোখের সামনে থেকে চলে যেতে? হিয়া চুপ করে আছে। ঠিকই তো বলেছে তখন। এভাবে না বললে তো আর যেত না। যাও গিয়ে ঘুমিয়ে পড়। আপনি ঘুমাবেন না? আমায় নিয়ে তোমার না ভাবলেও মনে হয় চলবে। হিয়া ঘুমানোর জন্য চলে গেল আর শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কেমন করে লুচুটা? ভেবেছি সরি বলবো, কিন্তু মুড নিয়ে আছে পুরো একদম। আমিও মুড নিয়ে থাকবো। গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিল, তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে নিল, কারণ আজ থেকে আবার অফিসে যেতে হবে। এমন সময় হিয়া ঘুম থেকে উঠে দেখে আকাশ রেডি হচ্ছে, কোথায় যেন যাবে। এই এই, কই যান? আমাকে রেখে চলে যাচ্ছেন নাকি? অফিসে যাব। আমি তাহলে একা একা ঘরে কি করব? আমিও আপনার সাথে যাব। তুমি পাগল হয়ে গেছো? দেখে আমি পাগল হয়ে যাইনি। তোমাকে নিয়ে অফিসে যাব কোন পাগল কামড়েছে আমারে? তাহলে সারাদিন আমি একা একা থাকবো কি করে? সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? ভাবনায় কত, দেখো না, লাগবে না আমাকে নেওয়ার। আমিও একা একা থাকতে পারবো, কারো সাহায্যের দরকার নেই। তাহলে তো ভালোই, আমি গেলাম। আর হ্যাঁ, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও। হিয়ার এবার মনে হয় 3000 ভোল্টের ঝটকা লাগলো গায়ে। আল্লাহ, নাস্তা খাবো কি করে আমি? উনি আমায় খাইয়ে না দিলে? আকাশ চলে যাবে। হিয়া আবার পেছন থেকে ডাকলো। এই এই শুনেন না, কি হয়েছে আবার? আমায় নাস্তা খাইয়ে দিবে কে? আপনি তো চলে যাচ্ছেন। এখন কেন? তুমি না বললে তোমার কারোর কোনো সাহায্যের দরকার নেই? এখন আমার নাস্তা খাইয়ে দিতে হবে? এমন করেন কেন? আমি তো ওইটা না, অন্য কারণে বলেছি। আচ্ছা, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে তোমায় খাইয়ে দিব। তাড়াতাড়ি যেতে হবে না, হয় অফিস টাইম লেট হয়ে যাবে। হিয়া ফ্রেশ হয়ে আসলো, তারপর ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে। খাবার জন্য ব্রেক দিয়েছে, ক্যান্টিনে খেতে যাব। এমন সময় হিয়ার কথা মনে পড়লো। আল্লাহ, মেয়েটা কি খেয়েছে কে জানে। স্যারকে বলে বাসায় গেলাম ছুটি নিয়ে, কারণ হিয়াকে খাইয়ে দিতে হবে, আর ঘরে কোনো খাবারই রান্না করা নেই।
কি খাবে মেয়েটা? বাসায় এসে কলিং বেলটা চাপ দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নাই। দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আল্লাহ, সারা বাড়ি অন্ধকার কেন? দিনের বেলাটাও জানালার পর্দা সব টেনে রেখেছে হিয়া। রুমের লাইটও অফ। দিন না রাত বুঝার কোনো উপায় নাই। তারপর লাইটের সুইচটা অন করতেই ফ্লোরের দিকে নজর গেল। সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর এটা দেখে আমার চোখ তো চড়ক গাছ। আল্লাহ, হিয়া কিছু হয়নি তো? হিয়া, এই হিয়া, কোথায় তুমি? সারা বাড়ি খোঁজ করে কোথাও হিয়াকে দেখতে পেলাম না। কি করি এখন? মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আল্লাহ, হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় দেখিনি। এখন বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপরে বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়তেছে। হিয়া, এই হিয়া! ডাক দিতেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কে কে? এই, আমি আকাশ। ও আপনি কখন এলেন? রাখো, তোমার কখন এলেন আগে বলো। হাতের এই অবস্থা কি হলো? কি করে? আর রক্ত কেন ঝরছে? আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল, কি খাবো কিছুই পাচ্ছিলাম না। কিচেন রুমে গিয়ে দেখি নুডলসের প্যাকেট। মনে করেছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। কি? তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো? কতগুলো রক্ত বেরোচ্ছে সে খেয়াল আছে তোমার? পুরো ফ্লোর রক্ত হয়ে আছে রক্তে। আর এখন এটাতে কিছু দাওনি কেন? রক্ত পড়ছে। এমন বকেন কেন? ক্ষুধা পেয়েছে, তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনি এসে বকাও দিচ্ছেন। চুপ, একদম বকা দিব না তো কি করব? হ্যাঁ, কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি ড্রেসিং টেবিল থেকে ফার্স্ট ওয়েড বক্স বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। যাও এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো। হিয়া বাধ্য মেয়ের মতো খাটের উপরে গিয়ে বসলো। আকাশ আসার সময় খাবার নিয়ে এসেছিল বাইরে থেকে, সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসে। তারপর হিয়াকে খাইয়ে দেয়, সে নিজেও খাইয়ে নেয়। হিয়া ভেবে পায় না আকাশকে সে ভালো ভাববে না খারাপ। ওই দিনের আচরণের কথা হিয়া এখনো ভুলতে পারেনি। তোর বাবা, যে কয়দিন আছে এখানে আছি, আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাভ নাই। আর মাত্র কিছুদিন, তারপর আমি এখান থেকে চলে যাব। আকাশ মনে মনে বলে, মেয়েটা কেমন বুঝে উঠতে পারছি না। কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে। আচ্ছা, হিয়া কি আমার সত্যিই ছেড়ে চলে যাবে? যদি সত্যি চলে যায়, আমি ভালোবাসবো কাকে? না, আর ভেবে লাভ নেই। যে করে হোক ওকে নিজের করে রাখবো। আকাশ হিয়ার কাছে যায়। এই হাতের ব্যথা কমেছে তোমার? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, রেস্ট করো। আকাশ নিজেও সোফায় চলে যায় রেস্ট করতে। শুয়ে রেস্ট করছে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে আকাশের আব্বু ফোন করেছে। সে তো ভয় পেয়ে যায় আব্বুর নম্বর দেখে। মনে মনে বলে, আল্লাহ, কিছু যেন গেল না তো। ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দেয়। আকাশ, কাল একটু বাড়িতে এসো তুমি, জরুরি কাজ আছে তোমার জন্য, মেয়ে দেখতে যাব আমরা। আকাশ মনে মনে যেটা ভয় পাচ্ছিল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আব্বু হঠাৎ কাল মেয়ে দেখবে? তোমায় আসতে বলছি, আসবে। তোমার মা একা হয়ে গিয়েছে। তোমার আদর ছোট বোনটা তো কাজ করতে চায় না। ঘরের সব কাজ তোমার মায় একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দিব। কাল তো অফিস থেকে ছুটি দিবে না। এত কিছু আমি জানি না। তোমায় আসতে বলেছি, তুমি আসবে। আর কিভাবে আসবে সেটা তুমি জানো। দরকার হয় চাকরি ছেড়ে চলে এসো। এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দেব। আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোন রেখে দেয়। এখন কি করবে সে? কারণ হিয়াকে তো সে বিয়ে করে নিয়েছে, আবার বিয়ে। চিন্তায় চিন্তায় সেদিনটা চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতে দেয় না। পরের দিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেয়। আল্লাহ, এখন এক কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। এই হিয়া, উঠো। কেন এত সকালে? কেন? আমি তো আরো ঘুমাবো, এখন উঠবো না। উঠতে বলেছি, উঠো না। না হয় নিয়েই চলে যাব, তারপর 2 দিন আটকে থেকে ওই ঘরে। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। কোথায় যাবেন আমাকে রেখে? হিয়া রেডি হয়ে নেয়। তারপর দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বাড়িতে পৌঁছে দরজার বেল বাজায়, আর আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়। আকাশের আম্মু আকাশের সাথে হিয়াকে দেখে। আকাশ, এই মেয়েটাকে? আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া। আরে, হিয়া হচ্ছে তোমার বৌমা। আমরা বিয়ে করে নিয়েছি। কে?
আকাশের আব্বু তুমি? তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আল্লাহ, এখন আমাদের সব আয়োজনের কি হবে? আকাশের আব্বু দৌড়ে আসে তাড়াতাড়ি। কি হয়েছে আকাশের আম্মু, এত চেঁচাচ্ছ কেন? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আকাশের আব্বু পাশে ফিরে দেখে সত্যি আকাশ বউ নিয়ে এসেছে। আকাশ, তোর মা যা বলছে তা কি সত্য? হ্যাঁ আব্বু। আকাশের আব্বু তো রেগে গেছে। আকাশের আব্বু ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। করে পারলি এমনটা করতে? হ্যাঁ, আমরা কি মরে গেছে নাকি? আমাদের বললি কি আমরা তো ওদের বিয়েটা দিতাম না? আকাশ চুপ করে আছে। হিয়া তো আকাশের আব্বুর রাগ দেখে ভয়ে শেষ। হিয়া ভয়ে আকাশের সাথে চুপসে লেগে আছে। যাও, যা করেছো করেছো, এখন আর কি করার আছে? আকাশের মা, বৌমাকে নিয়ে রুমে যাও। এই মেয়ে, চলো আমার সাথে। না, আমি যাব না আমার স্বামীকে ছাড়া। আপনাদের খুব রাগ, পরে আমাকেও মারবেন। বলে আকাশকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। আকাশের আব্বুর রাগ তো নিমেষেই উধাও হয়ে গেছে হিয়ার এমন বাচ্চা মেয়ে দেখে। আর আকাশ তো হিয়া কি বললো এটা? স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখলো? এই মেয়ে, এদিকে আসো। না, আগে বলেন, আমায়ও কি থাপ্পড় মারবেন? না, পাগল ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে? হিয়া যাও। হিয়া ভয়ে ভয়ে আকাশের আব্বুর কাছে যায়। বাহ, মাশাআল্লাহ, আমার বৌমা তো দেখতে খুব সুন্দর। তো বৌমা, আমার এমন বদমাস ছেলের কপালে তোমার মতো সুন্দরী বউ জুটলো কি করে? হিয়া তো লজ্জায় শেষ, মনে মনে বলে, ইস, কি বলে এইসব? মনে মনে শালার বাপ না হিটলার, নিজের পোলারে বদমাইশ কয়। মা, মুরব্বীদের সবসময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছো, যাও তোমার শাশুড়ি আম্মুকে সালাম করে এসো। হিয়া আকাশের আম্মুকে সালাম করে, সাথে আকাশের আব্বুকেও। যাও, অনেকটা জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। দুজনেই ওপরে চলে যায়, যেখানে আকাশের রুম। আপনার আব্বুর খুব রাগ, তবে কিন্তু মনটা অনেক ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার যে সুনাম করেছে আর আমাকে বদনাম বলেছে, হিটলার বাপ একটা। যাই হোক, আপনার থেকেও ভালো আছে। আপনার মতো তো আর না যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আকাশের মনটা একদম ছোট হয়ে গেছে। আমি তো মজা করে বলেছি, তার জন্য আমার খারাপ উপমা দিতে হবে? হ্যাঁ মানছি, আমি শরীর খেকো, ভুল করে না হয় এদিন ওর সাথে অমনটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসে যে খাইয়ে দিই, দেখাশোনা করি, এগুলোর কি কোনো মূল্য নাই ওর কাছে? হ্যাঁ ঠিক বলেছ, আমি শরীরের লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে, সেদিন কেন স্পর্শ করেছি, আজ কেন করছি না। আকাশ মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। কিরে, লোকটার আবার কি হলো? দূর, মন খারাপ করলে করুক, আমার কি? আমি তো সত্যিটাই বলেছি, আর আফসোস কখনোই করব না। থাক, আর না, অনেক ভালোবেসেছি, আর ভালোবাসবো না। এত কিছুর পরেও আমি দোষী, কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। তারপর থেকে বড় কথা, আমি তোমার যোগ্য না। আচ্ছা, এখান থেকে গিয়ে আমি ওকে ছেড়ে দিব, সে মুক্তি চায়, মুক্তি দিয়ে দিব। আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রূপ। ভালোবেসেছি, এখন মন থেকে ছুঁড়ে ফেলে দিব হিয়া নামক ব্যক্তিটাকে। অনেকটা সময় পরে আকাশ নিচে নামে ছাদ থেকে নেমে রুমের দিকে যায়। যখন রুমে ঢুকবে, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আকাশকে ধূপধাপ মারতে শুরু করে। এই এই, কি করছিস? কি মারছিস কেন? এমন সময় হিয়া এসে বলে, এই এই মেয়ে, তুমি ওনাকে মারছো কেন? সেটা আপনার না জানলেও চলবে। আমি আমার ভাইকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আর কুত্তা, তুই বিয়ে করেছিস আমাকে বলিসনি কেন? বা ভালোই তো, আমি তো তোর বোন না, আমায় বলবি কেন? যা, তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। মিলি কলেজ থেকে মাত্র এসেছে, প্লিজ বোন আমার কথা শোন, তোকে সব খুলে বলছি, প্লিজ এমন রাগ করিস না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আছে? আর যা করার তা তো করেই নিয়েছিস। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব ভেঙে দিয়েছিস। মিলি, আগে তুই একটু শান্ত হ, সব বলছি। ওকে বল। তারপর মিলিকে সব খুলে বললাম। ওকে, সবই বুঝলাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়ে নিয়ে, সেটার কি হবে? পকেট থেকে মানিব্যাগটা বের করে 5,000 টাকা দিলাম। দরজা, আমার বিয়েতে মজা করতে পারিসনি বলে তোকে ঘুষ দিলাম,
যা মন চাই করিস। তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নেই না, আরও 5,000 দে। কি? আরো 5,000? হ্যাঁ দে বলছি। বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরো 5,000 টাকা নিয়ে এলো। আল্লাহ, আমার টাকা! মিলি চলে গেল। আকাশ চুপ করে খাটে বসে বসে গান শুনছিল। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলেনি। এই যে শুনছেন, গান শোনায় ব্যস্ত। এই যে শুনছেন বলে চিৎকার দিল। এই মেয়ে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তা আমি কি করব? কেন, আমাকে কিছু খাইয়ে দিবেন? আমারে তো ঠেকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে। নিচে গিয়ে আম্মুকে বলো। এমন করেন কেন? দেখো, তোমার সাথে রসিকতা করার মুড নাই, এখন চোখের সামনে থেকে যাও। হিয়া মন খারাপ করে নিচে চলে গেল। লোকটাকে খাইয়ে দিতে বলেছি, তাই বলে লোকটা আমার সাথে এমন করলো। এবার বুঝো কেমন লাগে। ভালো তো বেসেছিলাম, কিন্তু বাঁচতে দাওনি তো। এত কিসের আদিক্ষেতা? হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আকাশের আম্মু হিয়াকে দেখতে পায়। কিরে মা, কি হয়েছে? কিছু কি বলবি? আসলে আমার না খুব খিদে পেয়েছে। ইসরে, আমার তো খেয়ালই ছিল না তোরা এসেছিস তোদের নাস্তা দিতে। আচ্ছা এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমি তো একা খেতে পারি না, বাসায় তো সব সময় আম্মু খাইয়ে দিত, এখন তো উনি খাইয়ে দিচ্ছে না, কিভাবে খাবো? আচ্ছা এদিকে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর আকাশের আম্মু হিয়াকে খাইয়ে দেয়। কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না। কারণ এ কয়দিন আকাশের হাতে খেত, তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসলো। তখনও আকাশের গান শুনছিল। হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর হয়ে আসে, সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে। আকাশও রেস্ট করছে, খাটে হাত পা মেলে শুয়ে আছে। এই হাত পা গুটান, আমিও রেস্ট করব। এখানে জায়গা পাবে না, এখন অন্য কোথাও গিয়ে রেস্ট করো। মানে কি? তো আমি কোথায় যাব? যেখানে মনে চায় সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবে না। দূর, লাগবে না আমার জায়গা। বলে সোফায় গিয়ে বসে পড়ে। আকাশ বিকালবেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস, দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট, মনের দিক দিয়ে তার বিপরীত। মন বলতে কিছু নেই মেয়েটার। আকাশ ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হয়। আবার ঘুরে ফিরে আবার সন্ধেবেলায় ফিরে আসে। বাসায় এসে হিয়ার সাথে কোনো কথা বলে না, পুরোপুরি অ্যাভয়েড করে এখন হিয়াকে। এভাবে আরও 2 দিন চলে যায়। হিয়ার সাথে কোনো কথা বলল না আকাশ। হিয়া যদি কোনো কথা বলে তার উত্তর দেয়। হিয়া তো ভালো করেই উপলব্ধি করতে পেরেছে আকাশ তার সাথে ভার ভার হয়ে চলে। ধুর, যেমন ইচ্ছে হয় করুক, আমার কি। আর কয়েকটা দিন মাত্র, তারপর আম্মুরা আসলে ওনাদের সাথে চলে যাব খচ্চরটাকে ডিভোর্স দিয়ে। আম্মু, আমার অফিস ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে। কাল থেকে অফিসে যেতে হবে। আজ চলে যাব আমি। কয়েকটা দিন থেকে গেলে হয় না? না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসবো। আচ্ছা বৌমাকে সাথে নিয়ে যাবি নাকি? তোমরা ভালো জানো, আমার সাথে যাবে না, থাকবে। আচ্ছা নিয়ে যা, কারণ একা একা থাকিস, কথা বলার একটা সঙ্গী হলেও তো হবে। আকাশ তার মায়ের কথা শুনে মনে মনে বলে, ওর মতো মেয়ে হবে, আবার আমার কথা বলার সঙ্গী। আর মেয়ে খুঁজে ফেলে না তুমি। তো কখন যাবি? এই তো খেয়েই রওনা দিব। আচ্ছা দাঁড়া, আমি খাবার রেডি করছি। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে। এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কে খাইয়ে দিবে? সেই আমার কাছেই ঘুরে ঘুরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম। পরে বিকেলে সাজাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজন মিলে। বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি, আর আসার সময় বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ আজ রান্না করবার মতো কোনো শক্তি নাই শরীরে। হিয়ার খাবারগুলো টেবিলে বেড়ে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে। এমন সময় হিয়া ডাক দিল। মেজাজটা পুরো বিগড়ে গেল একদম, তাও কিছু বললাম না।
ডেকেছো কেন? কি হয়েছে? অবশ্য কি হয়েছে সেটা আমার অজানা নয়। একটু খাইয়ে দিন না। কি? তুমি আমার ঘুম নষ্ট করেছো তোমায় খাইয়ে দেওয়ার জন্য? রিয়া আকাশকে ধমকে নীরবে কান্না করছে। তাদেরকে আকাশ বলে, এই মেয়ে, সমস্যাটা কি? হ্যাঁ, দিন না একটু খাইয়ে, এমন করেন কেন? না পারবো না আমি খাই দিতে। নিজের খাবার নিজে গিয়ে খাও, না হয় না খেয়ে থাকো। হিয়া মন খারাপ করে চলে যায়। হিয়া খাবারগুলো নিয়ে বসে আছে, কিন্তু আকাশ তো খাইয়ে দেবে না। তাই সে নিজেই শুরু করে খেতে, কিন্তু ঠিকঠাক মতো খেতে পারছে না। এক লোকমা দিলে তার বেশিরভাগ বাইরে গিয়ে পড়ছে। না, গিয়ে দেখি মেয়েটা কি করে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যায়। গিয়ে দেখে হিয়া পুরো দুনিয়াদারি করছে ভাত ছিটিয়ে ছুটিয়ে। আকাশের মায়া লাগে হিয়াকে দেখে। আকাশ কিছু বলে না, গিয়ে হাত ধুয়ে আসে আর খাবারটা হাতে নিয়ে। এই হা করো। আজ খেতে পারি না দেখে এমন করছেন? থাক, সমস্যা নেই, আর কয়েকটা দিন সহ্য করুন, তারপর আর কষ্ট দিব না আপনাকে। তারপর আকাশের হাত থেকে খাবারটা মুখে নিয়ে নেয়। এখন কেমন লাগে? কষ্ট আমি পাচ্ছি, তোমারও তো কিছুটা প্রাপ্য। হিয়া নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে। এই মেয়ে চুপ, কান্না করবা না একদম, না হয় এখনই উঠে যাবো আমি। পরে তোমার খাবার তুমি কিভাবে খাবে সেটা তুমি জানো। এই না না, আর কান্না করব না। তারপর আকাশ হিয়াকে খাইয়ে দেয়, আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে গিয়ে শুয়ে পড়ে। আকাশও গিয়ে শুয়ে পড়ে। সকালবেলায় আকাশ নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেয়। হিয়া উঠে নাস্তা করে নেয়। রেডি হও। কেন? কারণ আমার সাথে অফিসে যাবে তুমি। কেন? সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন? হ্যাঁ, সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, পুরো ফ্লোর রক্তে ভাসিয়ে ফেলেছো। আর না, রেডি হও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আকাশ হিয়াকে নিয়ে অফিসে চলে যায়। সবাই তো হিয়াকে দেখে, মনে হয় মেয়ে কোনোদিনও দেখে নাই অফিসের কলিগগুলো। আকাশের তো সেই লেভেলের রাগ উঠছে, তাও ঝিম ধরে আছে। আকাশ হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গায় যায়। সেখানে বসিয়ে দিয়ে সে নিজের কেবিনে চলে যায় আর কাজে মন দেয়। একটু পর আকাশের কেবিনে মারিয়া আসে। সে অফিসের বসের মেয়ে। আকাশ, মেয়েটাকে? কোন মেয়েটা? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো? ও, ওটা কেউ না, আমার ফ্রেন্ড। মিথ্যে বলল, কারণ মারিয়া আকাশকে পছন্দ করে, তবে আকাশ করে না। আর এখন যদি সত্যিটা বলে দেয় তাহলে মারিয়া সিন ক্রিয়েট করবে। তাহলে ঠিক আছে, বলে আকাশের কোলের উপর গিয়ে বসি। কি করছো কি মারিয়া? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কেউ যদি এখন এসে এইসব দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই, তুমি চুপ থাকো তো, একদম কোনো কথা বলবে না। বলে আকাশ ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। শুনো, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আব্বুকে বলে তোমার বিয়ে করে নিব, আর তোমায় অনেকগুলো বাবু উপহার দিব। এমন সময় হঠাৎ হিয়া আকাশের কেবিনের দিকে আসে, আর যখন কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে না বলে চোখে হাত দিয়ে ফেলে। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তোমাকে কেবিনে আসার অনুমতি কে দিচ্ছে? মারিয়া তো রেগে মেগে আগুন। অন্যদিকে আকাশে তো লজ্জায় পুরো মাথা কাটা গেছে। আল্লাহ, এখন মেয়েটা আমায় কি ভাববে? আর সেদিন যে আচরণটা করেছি সেটার জন্য এমনিতেই ওর চোখে খারাপ হয়ে গেছি, তার উপরে এখন আবার এইসব। সরি, আসলে বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর ভুল হবে না। বলে কেবিন থেকে বের হয়ে যায় আকাশ। মারিয়াকে বলে, মারিয়া, তুমি এমন ধারা আচরণ না করলেও পারতে ওর সাথে। আকাশ কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আকাশের খুবই খারাপ লাগছে, কারণ হিয়া যে তার বিয়ে করা বউ, কাকে কি বলবে সে? না পারছে মারিয়াকে কিছু বলতে, না পারছে হিয়াকে। মারিয়া রেগে মেগে আকাশের কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে হিয়া চুপচাপ বসে আছে, আর একটু আগের ঘটনাটি খালি চোখে ভাসছে। হিয়ার কেন জানি মনে হচ্ছে ওর শরীর থেকে ওর কলিজাটা কেউ বের করে নেওয়ার চেষ্টা করছে। কেন এমন লাগছে আমার? ওই লোকটা তো আমার কেউ না, ঘটনাচক্রে বিয়ে হয়েছে আমাদের। আমি তো ওই লোকটাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু কেন ওই ঘটনাটা দেখার পর থেকে এমন লাগছে আমার? কেন এত খারাপ লাগছে? হিয়া লক্ষ্য করে ওর চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়ছে। আকাশ চুপচাপ কেবিনে বসে আছে।
ওর মনের মধ্যে খালি একটাই জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সে হিয়ার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। যতই হোক, হিয়া তো তার বিয়ে করা বউ। দুপুরে খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। আকাশ কেবিন থেকে বের হয়ে হিয়াকে ডাকতে যায়, কারণ ওকে খাইয়ে দিতে হবে। তার আগে পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে রেখেছে সে। গিয়ে দেখে হিয়া চুপচাপ বসে আছে। এই হিয়া, চলো, খাবারের সময় হয়ে এসেছে, তোমাকে খাইয়ে দিতে হবে। দরকার নাই আমাকে খাইয়ে দেওয়ার। আমি আজ নিজ থেকে খাওয়ার চেষ্টা করব, কারোর সাহায্যের প্রয়োজন নেই। কি বলছো এসব তুমি? তোমাকে খাইয়ে না দিলে তো খেতে পারবে না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। চড়িয়ে ছিটিয়ে একাকার করলে করব। আপনি গিয়ে ওই মেয়েটাকে খাইয়ে দিন, আমাকে খাওয়াতে হবে না। আরে পাগল নাকি? আমি আমার বউকে না খাইয়ে দিয়ে অন্য মেয়েকে খাইয়ে দিতে যাব? হ্যাঁ, এখন আসছে বউ বউ করতে। তখন মনে ছিল না যখন কোলে নিয়ে রোম্যান্স করছিলেন? আরে আজীব তো, ও তো জোর করে আমার কোলে। থাক, আর মিথ্যে বলতে হবে না। এখন আমি আপনার হাতে খাবো না, ওই ডাইনিটাকে গিয়ে খাইয়ে দেন। এই ওয়েট ওয়েট, আমার একটা জিনিস মাথায় কাজ করছে না। ওই মেয়ের সাথে রোম্যান্স করেছি, তাতে তোমার তো রাগ হচ্ছে কেন? তুমি তো আমাকে স্বামী হিসেবেই মানো না, আর তোমার তো খুশি হওয়ার কথা। কি, আমার কেন রাগ হতে যাবে? আপনার যা মনে চায় তাই করেন, আমার কি? আর আমার রাগ কি এত সস্তা নাকি? সস্তা না দামি তা দেখা যাচ্ছে। এই এই কি বলতে চান আপনি? হ্যাঁ, কিছু না, চলো খাবার খাবে। না, আমি খাবো না বলেছি না। তোমার খেতে হবে না, আমি তোমায় খাইয়ে দিব। বলে জোর করে কোলে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। কেউ নাই, সবাই খাবার খেতে ক্যান্টিনে গেছে, তাই কারোর নজরে পড়লো না। তবে আকাশের কেন জানি মনে হচ্ছে হিয়াও আকাশকে ভালোবাসতে শুরু করেছে। নাহলে ওরা তো জ্বলছে কেন? হিয়াকে কেবিনে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দেয়, তারপর হাত দিয়ে খাবার হাতে নিয়ে। এই হা করো। না, করব না। দেখো এখন কিন্তু ভালো হচ্ছে না। ভালো না হলে নাই, আমার কি? শেষবারের মতো বলছি হা করো, না হয় না খাইয়ে রাখবো একদম। হিয়ার খুব খিদে পেয়েছে, আর এবার যদি না করে তাহলে যে আকাশ আর খাইয়ে দেবে না, পরে সেটা হিয়া ভালো করেই জানে। তাই হিয়া হা করে। আকাশ হিয়াকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয়, আর হিয়াকে পাশে বসিয়ে রেখে অফিসের কাজ করতে থাকে। এমন সময় আকাশের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। প্রথমে রিসিভ করে না, কারণ অপরিচিত নাম্বার আকাশ কখনোই রিসিভ করে না। আবার ফোন দেয় অপরিচিত নাম্বারটা থেকে। তারপর আকাশ ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? বাবা, আমি হিয়ার আব্বু বলছিলাম। ও আপনি? তারপর সালাম বিনিময় করে, আর লক্ষ্য করে হিয়া পাশে আছে, তাই সে কেবিন থেকে বের হয়ে যায় কথা বলার জন্য। আকাশ বাবা, আমরা আজ আসতে চাইছিলাম, যদি একটু ঠিকানাটা বলতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কি সত্যই আজ আপনারা আসবেন? হ্যাঁ বাবা। বাবা, তাহলে আমি স্টেশনে যাব আপনাদের রিসিভ করতে। আচ্ছা বাবা। তারপর সময়টা বলে দেয়, আর আকাশ সময় মতো অফিস থেকে একটু আগে বের হয়ে যায়, হিয়াকে বাসায় নামিয়ে দিয়ে। তুমি থাকো, আমি আসছি। না, আমিও যাব। আমার একা থাকতে ভয় করে, তার উপরে আবার অচেনা একটা জায়গা। আরে ভয়ের কি আছে, আমি এখন যাব আর এখন আসবো। আচ্ছা। আকাশ স্টেশনে চলে যায় হিয়ার বাবাকে আর ওর আম্মুকে রিসিভ করতে। আর হিয়া ঘরে বসে মনে মনে ভাবছে, আমি জানি তো কোথায় গেছে লুচুটা, ওই ডাইনিটার সাথে দেখা করতে। সমস্যা নেই, আর তো মাত্র কিছুদিন, তারপর তো চলে যাব। আকাশ হিয়ার আব্বু আম্মুকে রিসিভ করে বাড়ি নিয়ে আসে। তারপর ঘরে এসে দরজার বেল বাজায়। হিয়া দরজা খুলে যখন ওর আব্বু আম্মুকে দেখতে পায়, খুশিতে কান্না করে দেয়, আর ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এমনভাবে কান্না করতে হয়? আমরা নাই তো কি হয়েছে, কত সুন্দর আর কত ভালো একটা বর পেয়েছিস। কত ভালো না ছাই, আমার কাউকে দরকার নাই। আমি তোমাদের সাথে চলে যাব এই লোকটাকে ডিভোর্স দিয়ে। এর কথা শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। আসলে কি এই মেয়ে, কি বলছিস এইসব অলক্ষণে কথাবার্তা? যা বলেছি ঠিকই বলেছি। আরে রাখো তো মেয়ের কথা, এখন অনেকটা পথ অতিক্রম করে এসেছে, একটু রেস্ট করো,
পরে দেখা যাবে ওই সব কথাবার্তা। আকাশ তাড়াতাড়ি করে বাইরের দোকান থেকে গিয়ে নাস্তা কিনে নিয়ে আসে শ্বশুর শাশুড়ির জন্য। বিকেলবেলায় সবাই মিলে নাস্তা করতে বসে। এমন সময় আকাশ বাবা, তুমি এখানে একা থাকো? মা বাবা নেই? না, আসলে অফিসের। বাবা, তুমি আমার পাগল মেয়েটাকে দেখে রেখো। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার বউ, আমি যদি দেখাশোনা না করি তাহলে কে করবে? যাক, মেয়েটা একটা ভালো ছেলের কাছেই পড়েছে। এবার আমাদের আর কোনো টেনশন নাই। বাবা, আমার কিছু কথা আছে। আমি ওনার সাথে আর থাকবো না, তোমাদের সাথে চলে যাব। এতে যদি তোমরা আমাকে ওনার সাথে থাকার জন্য জোরাজোরি করো তাহলে কিন্তু কিছু ঘটে যাবে। এই লোকটা একদম ভালো না। কেউ কিছু বলতে পারছে না। সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ হিয়ার বাবা মা হিয়ার রাগকে খুব ভয় পায়। কখন কি ঘটিয়ে বসবে কে জানে। আর আকাশ তো চুপ করে আছে, কি বলবে সে? হিয়া তো সব সত্যি কথাই বলেছে, আমি একদম ভালো না। হিয়ার বাবা মা সেদিন থেকে পরের দিন চলে যায়। হিয়াও ওনাদের সাথে চলে যায়। আকাশ হিয়াকে যাওয়ার আগে অনেকবার বুঝিয়েছে, কিন্তু হিয়া আর থাকবে না। তাই কি আর করার, নসিবে লেখা ছিল ওর সাথে এতদিনই সংসার করা। হিয়া চলে যাওয়ার পর আকাশের কাছে ঘরটা কেমন যেন খালি খালি লাগছে। কিছু যেন আর আগের মতো নেই। আকাশের চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। মেয়েটা আকাশের মনে একদম গভীরভাবে জায়গা করে নিয়েছে। তবে সমস্যা নেই, আমি আমার মতো করে ভালোবেসে গিয়েছি। আজ ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, একটা সময় এমন আসবে যে সেই হিয়া আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু সে আর আমায় পাবে না। হিয়া তো বাড়িতে এসে মহা খুশি। সে অনেকদিন পর নিজের বাড়িতে এসেছে। হিয়ার বাবা মা হিয়ার সাথে কেউ কথা বলে না। দুজনেই কথা বলা অফ করে দিয়েছে, কারণ আকাশের মতো একটা ভালো ছেলেকে সে ঠুকরে এসেছে। অন্যদিকে হিয়ার শহর আসার খবর মস্তান রানার কাছে পৌঁছে গেছে। এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তোমাকে বউ করেই ছাড়বো আমি। হিয়া রাতের বেলায় নিজের রুমে শুয়ে আছে। তখন কয়েকটা গাড়িতে করে রানার লোকেরা আসে আর হিয়াকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। হিয়ার বাবা মা আটকাতে চাইলেও ওদেরকে আটকাতে পারে না। অন্যদিকে আকাশ রাতে খাটে শুয়ে আছে। হিয়ার স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে ওর। চোখ জোড়া যেন আর বাধা মানছে না, ইচ্ছে মতো পানি ঝরছে চোখ থেকে। এমন সময় হঠাৎ হিয়ার বাবা ফোন করে আর বলে হিয়াকে রানার লোকেরা জোর করে তুলে নিয়ে গেছে। প্লিজ বাবা, তুমি কিছু একটা করো। আকাশের এখন কি করা উচিত কিছুই মাথায় কাজ করছে না। দেখুন, আমি এখন কিভাবে কি করব এত রাতে? সকালে আবার অফিস আছে, ঠিকঠাক মতো না গেলে চাকরিটা আমাকে হারাতে হবে। আর সে তো আমায় ছেড়ে দিয়ে চলেই গেছে। আমি কেন ওর জন্য কিছু করতে যাব? প্লিজ বাবা, এভাবে বলো না। আমার মেয়েটা না ভাই ছোট, না বুঝে শুনে এমন করেছে। কিন্তু তুমি তো ওর স্বামী, তোমার তো যথেষ্ট বোঝ হয়েছে। তুমি যদি এভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাবো বলো? দেখুন বাবা, আমার চাকরিটা আমি হারাতে পারবো না। আর সবসময় কি আমি ত্যাগ স্বীকার করে যাব? ওর কি আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য নেই? প্লিজ বাবা, তোমার চাকরি একটা চলে গেল, আমি তোমার পায়ের সামনে 10টা চাকরি এনে হাজির করব। দরকারে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য তোমার নামে করে দেব। তাও তুমি এভাবে মুখ ফিরিয়ে নিও না। বাবা দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আমি পারবো না। যার কাছে আমার মূল্য নেই তার মূল্য আমার কাছেও নেই। বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে হিয়ার তো খুব ভয় করছে। ওকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখেছে। একটু পর রানা আসে। অনেক দিন লুকিয়েছিলে আমার কাছে থেকে, এবার কোথায় যাবে? হ্যাঁ, এবার তোমায় বিয়ে করেই ছাড়বো আমি। প্লিজ এমনটা করবেন না আমার স্বামী। বলতে গিয়ে ও আটকে গেল, কারণ আকাশকে তো সে ঠুকরে চলে এসেছে। বড় কথা, তাকে তো সে স্বামী হিসেবে মানে না। যদি স্বামী হিসেবে মানতো তাহলে আজ হয়তো এই দুর্দিনে দেখতে হতো না। কত বড় ভুল করেছে সে, এখন হারে হারে টের পাচ্ছে। নিজেকে তৈরি করো, 2 দিন পর তোমার আর আমার বিয়ে। হিয়া চুপ করে মাটির দিকে চেয়ে অঝরে চোখের পানি ঝরাচ্ছে। আকাশের যেন মনে হচ্ছে সে বহুমূল্য কোনো একটা জিনিস হারাতে যাচ্ছে। না, আমার কিসে যদি আমায় রেখে চলে যেতে পারে, তাহলে আমার কেন এত দায়িত্ব কর্তব্য দেখাতে হবে? আকাশ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে যথাসময়ে অফিস চলে যায়, কিন্তু কেন জানি অফিসের কাজে মন বসছে না। তাও কাজে মন দেয়। হিয়া গতকাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দানা পানিও মুখে নেয়নি। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে,
রানার মানুষ এসে খাবার দিয়ে গেছে, কিন্তু সে এক ফোঁটা খাবারও মুখে নেয় না। যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবেই পড়ে আছে। ইস, মানুষটা আমাকে কত সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত। মানুষটার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে খাবারগুলো মানুষটার কাছে নিয়ে গিয়ে বলি, এই আমাকে একটু খাইয়ে দিন না, আমার না খুব খিদে পেয়েছে। নিজের ওপরেই ঘেন্না হচ্ছে, এমন একটা মানুষকে কিভাবে টুকরে চলে এলাম। নিজের দোষে নিজের কপাল পুড়েছি। এবার এমন একটা মাস্তানকেই বিয়ে করতে হবে। আচ্ছা, মানুষটার কানে কি খবর পৌঁছায় নেই আমাকে যে রানার লোকেরা তুলে নিয়ে এসেছে? মানুষটা কি আমায় বাঁচাতে আসবে না? না, কেন আসবে? মানুষটার কি ঠেকা পড়েছে নাকি? অফিসের পিয়ন এসে আকাশকে বলে, স্যার, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। এমন সময় আবার কে আসলো? আচ্ছা, আপনি কেবিনে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। তারপর পিয়ন চলে যায়। একটু পর কেবিনের দরজা খুলে হিয়ার বাবা আসলো। ওনাকে দেখে আকাশ দাঁড়িয়ে গেল। বাবা, আপনি এখন এই সময়? বাবা, তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে বাঁচানোর মতো যে তুমি ছাড়া আর কেউ নেই। উনি কথা বলতে বলতে একদম কান্না করে দিয়েছে। প্লিজ বাবা, আপনি কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। আপনি এখন বাসায় যান, আমি রাতের মধ্যেই আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিব। হিয়ার বাবা চলে গেল। না, যা হয়েছে হয়েছে, যতই হোক এখন আমরা আলাদা হইনি। আর ও এখন আমার স্ত্রী, ওর সম্মান রক্ষা করার দায়িত্ব এখন আমার। ওকে যে করে হোক রানার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে ওকে আমি ওইসব বাস্তানদের হাত থেকে ছুটিয়ে আনবো? সাজাদকে ফোন দিলাম আর সমস্তটা খুলে বললাম। এখন কি করবি? শোন, তাহলে দুজনে মিলে একটা প্ল্যান করলাম আর বললাম যাতে জাবেদকেও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আকাশ, এতে তোর জীবন চলে যাওয়ার ভয় আছে। কারণ রানা মাস্তান মানুষ না, আস্ত একটা জানোয়ার। আরে সমস্যা নেই, আমার যা হওয়ার হোক, কিন্তু হিয়া যেন সহি সালামতে ওর বাবা মার কাছে ফিরে যায় রানার সাথে দেখা করতে। কারণ হচ্ছে আমার বুক। সাজ্জাদ মন খারাপ করে ফেলল। আচ্ছা, ভাবিকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। আকাশ অফিস থেকে বের হয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। আর লোক সমাজে ওদের যে বিয়ে হয়েছে তার কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে নেয় সাথে, আর সময় মতো সেখানে চলে যায়। রানার বাড়িতে ঢোকার সময় ওর বাড়ির দারোয়ান ওকে আটকায়। এই বেটা, কোথায় যাওয়া হচ্ছে? রানার সাথে দেখা করতে। এই বেটা, কি বললি? রানার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর সাহস তো কম না, রানা ভাইয়ের নাম মুখে নিস। বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আকাশের মাথায় তো পুরো আগুন ধরে গেছে। উঠে গিয়ে দারোয়ানকে সজোরে একটা লাথি মারে তলপেট বরাবর। দারোয়ানের সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ব্যথার চোটে ষাঁড়ের মতো চেঁচাতে থাকে। ওর চেঁচানো শুনে রানার লোকেরা গেটের দিকে আসতে থাকে। গেটের দিকে এসে দেখে দারোয়ান মাটিতে পড়ে আছে আর অচেনা কেউ একজন দাঁড়িয়ে আছে। রানার লোকেরা দৌড়ে যায় আকাশকে মারার জন্য। আকাশ একে একে সবগুলোকে মারে। আকাশ যেন হিংস্র জানোয়ার হয়ে গেছে, যাকে সামনে পারে তার শরীরে ছিঁড়ে ফেলবে। সব কয়েকটাকে মেরে মাটিতে ফেলে রাখে ঘরের দিকে এগিয়ে আসে। ঘরে ঢুকবে এমন সময় আরও বেশ কয়েকজন রানার চেলাপেলা আকাশের সামনে আসে। আকাশ একে একে সবগুলোকে মেরে মাটিতে ফেলে রাখে আর সামনে এগিয়ে যায়। রানার কানে এত সময় খবর পৌঁছে গেছে, নিজের ফ্লোরে হাঙ্গামা হচ্ছে। আকাশ যখন ওপরের ফ্লোরে রানার কাছে গিয়ে পৌঁছয়, তখন দেখতে পায় রানা একটা চেয়ারে বসে আছে, পাশে টেবিলের উপরে পিস্তল রাখা, আর ওর আশেপাশে চেলাপেলা দিয়ে ভর্তি। রানার চেলাপেলা যেগুলো রানার আসল বডিগার্ড, সেগুলোকে আকাশ মারার জন্য এগিয়ে আসলে রানা তাদেরকে বারণ করে। এই, কে তুমি? আর তোমার সমস্যা কোথায়? কানে আসছে তুমি নাকি আমার ঘরে এসে হাঙ্গামা করছো? তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বউকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাই আমার বউকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমার বউকে তুলে আনতে যাবো আমি? মাথা আমার না, আপনার খারাপ হয়েছে। আমার বউকে ভালোই ভালোই ফিরিয়ে দিন, তাহলে আমি চলে যাব। রানার লোকেরা তো আকাশের কথায় পুরো ক্ষেপে গেছে। রানা অনুমতি দিলেই খালি আকাশকে মেরে কুচি কুচি করতে 2 মিনিট সময় লাগবে না। কার কথা বলছো? এই যা, মেয়েটাকে নিয়ে আয় তো।
রানার বডিগার্ডের মধ্যে একজন হিয়াকে রুম থেকে নিয়ে আসে। কে এই মেয়েটা? তোমার বউ? হ্যাঁ। তার প্রমাণ কি? আকাশ কাগজগুলো বের করে রানার কাছে দিয়ে দেয়। এই যে আমাদের বিয়ের কাগজ। রানা আকাশের হাত থেকে কাগজগুলো নিয়ে যখন খুলে দেখে, রানার মাথায় তো আগুন ধরে যায়। তোর এত বড় সাহস! বলে আকাশের বুক বরাবর একটা লাথি মারে। আকাশ তাল সামলাতে না পেরে মাটিতে গিয়ে পড়ে। বুকে খুব ব্যথা পেয়েছে সে, উঠতেও পারছে না, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এত সময় কিচ্ছু বলি নাই, কারণ তুই কেন আমার বাসায় এসে হাঙ্গামা করেছিস সেটা জানার দরকার ছিল আমার। কিন্তু এখন দেখি তুই আমার ভালোবাসার উপরে অধিকার জমিয়েছিস। তোকে তো আর জীবিত রাখবো না আমি। প্লিজ আপনারা ওনাকে কিছু করিয়েন না, আমি এই বিয়েতে রাজি। প্লিজ আপনারা ওনাকে ছেড়ে দিন। কে শোনে কার কথা? রানা পিস্তলটা হাতে নিয়ে পিস্তলের ট্রিগারটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়, আকাশকে মারবে বলে। আকাশকে গিয়ে মাটি থেকে তুলে ওকে মারতে যাবে, ঠিক তখনই আকাশ রানার মুখ বরাবর একটা ঘুষি মারে। রানার লোকেরা সবগুলো একসাথে এসে আকাশকে এলোপাথারি মারতে শুরু করে। আকাশকে মারতে মারতে ওরা আধমোড়া করে ফেলেছে। এই তোরা থাম! উত্তর বাচ্চার কত বড় সাহস! উত্তর বাচ্চা আমার গায়ে হাত দেয়? হ্যাঁ? পিস্তলের ট্রিগারটা টেনে ফায়ার করে আকাশের শরীরে ঠাস ঠাস করে 3টে বুলেট ঢুকিয়ে দেয়। এমন সময় কোথা থেকে জানি পুলিশ এসে পড়ে আর সমস্ত দলবলকে ঘিরে ফেলে। পুলিশগুলো সাজ্জাদ নিয়ে এসেছে। পুলিশ রানাকে সহ সব কয়টাকে গ্রেপ্তার করে। এক আকাশকে মারার দায়ে 2 নারী নির্যাতন মামলার সব কয়েকটিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মাটিতে পড়ে আছে, অনবরত রক্ত পড়তেছে আকাশের মুখ আর পেট থেকে। হিয়া দৌড়ে আসে আকাশের কাছে আর পাগলের মতো কান্না করা শুরু করে দেয়। এই কি হয়েছে আপনার? আকাশকে ডাক দেয়, কিন্তু আকাশের কোনো সারা শব্দ নেই। এই কি হয়েছে আপনার? এই কথা বলেন না কেন? প্লিজ কথা বলেন আমার সাথে। এই তো দেখেন, আপনি না বলেছেন আপনি আমায় খুব ভালোবাসেন, তাও কেন আপনি আমার সাথে কথা বলছেন না? আমার উপরে এত অভিমান করে কেন আছেন? কথা বলেন না একটু। সাজ্জাদা জাবেদ দৌড়ে আসে, আকাশকে দেখতে পায়। এই আকাশ, কি হয়েছে তোর? কথা বলিস না কেন? বলে যখন শরীরে হাত দেয়, সারা হাত রক্তে লাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে আকাশের গায়ে গুলি লেগেছে, তাও একটা না 3টা। সাজ্জাদ চেক করে দেখে আকাশের শ্বাস চলছে কিনা। না, শ্বাস চলছে না। সাজ্জাদ আকাশ বলে চিৎকার দিয়ে চুপ করে যায় আর কান্না করতে আরম্ভ করে। সাজ্জাদ, কি হয়েছে বলবি তো? কান্না কেন করছিস? আকাশ আর নাই, ওর শ্বাস চলছে না। হিয়া এটা শুনে কুকরে কান্না করে দেয়। না, ওনার কিচ্ছু হতে পারে না। ওনার কিচ্ছু হলে যে আমিও বাঁচবো না। আকাশকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আকাশের কোনো সারা শব্দ নেই। এদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হঠাৎ আকাশ জোরে নিঃশ্বাস নেয়। সবার মধ্যে যেন জান ফিরে এসেছে। সাজ্জাদ আর জাবেদ মিলে তাড়াতাড়ি করে আকাশকে হসপিটালে নিয়ে যায়। আকাশকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তো হতাশা, আল্লাহ আকাশ ঠিক হয়ে যাবে তো? হিয়া তো কান্না করেই যাচ্ছে। ভাবি, আপনি কান্না করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এদের মধ্যে আকাশের বাসায়ও খবর পৌঁছে গেছে, ওনারা রওনা দিয়েছেন। হিয়ার বাবা মারাও এসেছে। হিয়ার বাবা তো নিজেকে একের পর এক ধিক্কার দিচ্ছে। আজ আমার জন্য ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটু পর ওটি থেকে ডাক্তার বের হয় চোখ মুখ কালো করে। হিয়া দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, আমার উনি ঠিক আছেন তো? আমার ওনার কিছু হয়নি তো? দেখুন, রোগীর অবস্থা বেশি একটা ভালো না। যে কোনো সময় হয়তো উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবে। হিয়া না বলে চিৎকার করে ওঠে। না মারে, তুই শান্ত হ, দেখবি আকাশের কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব, তবুও আপনি আমার মেয়ের জামাইকে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আর আমরাও চাই রোগীকে সুস্থ করে তুলতে। কিন্তু সমস্যা হচ্ছে গুলিগুলো রোগীর পাকস্থলীতে গিয়ে লেগেছে আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে, তাই রোগীর সুস্থতা এখন আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। উপরওয়ালাকে ডাকুন, উনি এখন চাইলে সুস্থ করে দিতে পারে। আর আপনারা সবাই গিয়ে রোগীকে দেখে আসুন, এরপর হয়তো আর সম্ভব হবে না। বলে ডাক্তার চলে যায়। হিয়া তো ডাক্তারের কথা শুনে আরো ভেঙে পড়েছে।
কান্নার মাত্রা আরও বেড়ে গিয়েছে। এমন সময় আকাশের মা বাবা সকলেই এসে হসপিটালে পৌঁছায়। আকাশের মা তো কান্না করতে করতে শেষ। আকাশের আম্মু হসপিটালে পৌঁছে পাগলের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। এই সাজ্জাদ, আমার ছেলে কি হয়েছে? ও এখন কোথায়? সাজ্জাদকে আগে থেকে চিনে আকাশের আম্মু। খালাম্মা, আকাশ গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, এখন ওকে আইসিইউতে রাখা হয়েছে। মিথ্যে বলেছে সাজ্জাদ, কারণ না হয় টেনশন বেশি করবে। ডাক্তার কি বলেছে? খালু, ওনারা জবাব দিয়ে দিয়েছে। আকাশের আম্মু তো ঠাস করে মাটিতে পড়ে যায় হাল্লা, আমার ছেলে। বলে কান্না করতে থাকে। থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানে। কারোর মুখে কোনো হাসি নেই, কোনো কথা নেই। তারপর সবাই আকাশের কেবিনে যায়। গিয়ে দেখে আকাশের মুখে মাস্ক লাগানো, কোনো সারা শব্দ নেই। আকাশের মা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করা আরম্ভ করেছে। এই আকাশ, কি হয়েছে তোর? দেখ, আম্মু এসে গেছে। তুই কি তোর আম্মুর সাথে কথা বলবি না? এই আকাশ, বল না, তুই তোর মাটার সাথে কথা বলবি না? এমন সময় একজন নার্স ভেতরে আসে এবং বলে, এই আপনারা কি করতেছেন? এভাবে কান্নাকাটি করলে তো রোগীর আরও ক্ষতি হবে। প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। এখন আমাদের সার্জারি স্পেশালিস্ট আসবে, আপনারা প্লিজ একটু বাইরে যান। আকাশকে দেখে হিয়ার তো বুক ফেটে কান্না আসছে। হায় আল্লাহ, কি করলাম আমি এটা? আজ আমার শূন্য ওনার এই অবস্থা। উনি তো কত ভালোবাসতো আমায়, তাও ওনাকে ঠুকরে চলে এসেছি। কিন্তু এই উনিই আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই কেবিনের সামনে বসে অপেক্ষা করছে। আর অন্যদিকে আকাশের কোনো রেসপন্স নেই, কোনো ভালো সংবাদও নেই। হিয়া এখনও কান্না করছে খিচখিচে। না, আর কান্না করব না। দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে উজু করে আসে আর হসপিটালে এবাদত থানায় চলে যায়। আমার ওনাকে একমাত্র সুস্থ করতে পারে তিনি হচ্ছেন উপরওয়ালা। ওনার কাছেই আজ আমার স্বামীকে আমি ভিক্ষা চাইব। দরকার হয় আমার ওনার বদলে আমাকে নিয়ে যাক, তাও ওনাকে সুস্থ করে দিক। নামাজে দাঁড়িয়ে যায় হিয়া। নামাজ শেষ করে দুই হাতে উত্তোলন করে স্বামীর জন্য দোয়া করে। আজ যেন সে বহুমূল্য কিছু একটা হারাবার ভয় পাচ্ছে। দোয়া শেষ করে জায়নামাজে বসে থাকে। চোখের পানি এখনো টপ টপ করে ঝরে পড়ছে। কান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে হিয়ার। জায়নামাজে বসে সিজদায়ের মতো করে পড়ে থাকে। হঠাৎ কেউ একজন এসে খবর দেয় আকাশ আর নেই। সে একটু আগে এ দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছে। হিয়ার কেন মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আল্লাহ, ওনাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? উনি যে আমার বেঁচে থাকার উৎস। উনি ছাড়া যে এই দেহটার কোনো দাম নেই। কান্না করতে করতে আকাশের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে দেখে সবাই কান্না করছে। হিয়ার চোখ জোড়া যেন এখন খুলে পড়ে যাবে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। চোখ জোড়া লাল হয়ে আছে আর খুব ব্যথা করছে। হিয়া ধপাস করে মাটিতে বসে পড়ে। হসপিটাল কর্তৃপক্ষ আকাশের মৃতদেহ নিয়ে যেতে বলে। আকাশের দেহটা আকাশদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আকাশকে সেখানেই দফন করা হবে। হিয়া তো প্রাণ ছাড়া মানুষের মতো পড়ে আছে। হিয়ার কেন জানি বিশ্বাস হচ্ছে না তার জীবন সঙ্গিনীটা আর এই দুনিয়ায় নেই। এলাকার লোকসহ মসজিদের ইমাম সাহেব এসে আকাশের মৃতদেহটাকে ধুয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়ে দেয়। আকাশের এলাকাবাসীদের মধ্যেও কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অকালে ছেলেটা প্রাণ হারালো। আকাশকে আতর সুরমা মেখে দিয়ে সবাই ধরাধরি করে আকাশকে নিয়ে খাটিয়ে শুয়ে দেয় ওকে নিয়ে যাওয়ার জন্য। সবাই ধরাধরি করে আকাশকে কাঁধে তুলে নেয়। এলাকার কবরস্থানে ওকে কবর দেওয়া হবে। হিয়া তো পাগলের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। এই, তোমরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাও? রাখো বলছি আমার স্বামীকে। আমার স্বামী আমার কাছেই থাকবে, ওনাকে কোথাও নিয়ে যেতে দিব না আমি। সবাই মিলে হিয়াকে আটকে রাখতে পারছে না। হিয়া হাত পা ছোটাছুটি করছে। এলাকাবাসীরা আকাশকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। হিয়া নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে, যে এলাকাবাসীরা ওর প্রিয় মানুষটাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে। যতদূর পর্যন্ত আকাশের খাড়িয়াকে দেখা গেছে ততটা সময় হিয়া শান্ত ছিল। যখন আকাশের খাড়িয়াটা আর দেখা যাচ্ছে না তখন আবার পাগলের মতো আচরণ করতে শুরু করে।
মাটিতে বসে হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করে আর মাটির দিকে তাকিয়ে মাটিতে হাত দিয়ে নিজে নিজেই প্রলাপ করতে শুরু করে। ঘুমাও তুমি, ঘুমাও গুজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বুলাবো পূর্ণচাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক তুলে। এত ভালোবাসি গুজান, রেখে চলে গেলে দোলাও তুমি দুলে, আমি জগৎ বাড়ি দোলে। সব ভালোবাসাই পূর্ণতা পায় না, সেই অপূর্ণ ভালোবাসার মাঝেও এটা একটা। এমন সময় হঠাৎ কেউ একজন এসে হিয়াকে ডাক দেয়। হিয়া চোখ মেলে দেখে ওর বাবা। মারে, আকাশের জ্ঞান ফিরেছে। হিয়া ভালো করে চারপাশে দেখতে থাকে। সে বুঝতে পারে যে সে এত সময় স্বপ্ন দেখছিল। কান্না করতে করতে রাতের বেলা সে জায়নামাজের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে খপ করে ওর বাবাকে জড়িয়ে ধরে আবার কান্না করতে শুরু করে। প্রিয় শ্রোতাগণ, কেমন আছেন? এত সময় কোথায় ছিলেন? কত কি পড়ে ফেলেছেন যে আকাশকে কবর দিয়ে ফেলেছেন? ভাই, সত্যি করে আকাশ মরে নেই। হিয়া কান্না করতে করতে রাতের বেলায় জায়নামাজেই ঘুমিয়ে গেছে। আর এটা দুঃস্বপ্ন ছিল। তারপর আকাশের কেবিনে যায়, আর কেবিনে গিয়ে দেখে আকাশ ওর আম্মুর সাথে কথা বলছে। আকাশের রাতেই জ্ঞান ফিরে এসেছে। হিয়া ঘুমিয়েছিল, তাই হিয়াকে কেউ ডাকেনি। হিয়া গিয়ে আকাশকে জাপটে ধরে। এই, আপনি কেমন আছেন? হি পাখি, কান্না করতেছো কেন? এই তো দেখো, আমি তোমাকে আদর করে একটা তোতা পাখির আম্মু বানাই দিতে। এই না না, এখন একদম এইসব না, আগে পুরোপুরি সুস্থ হও, তারপর তোতা পাখির আম্মু বানিয়ে দিও। সত্যি তো? হুম। আচ্ছা, সেটা না হয় সুস্থ হলে দেখা যাবে, কিন্তু এখন তো জড়িয়ে ধরে ঘুমোতে দাও। আচ্ছা ধরো। আকাশ হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের